আসসালামু আলাইকুম। মেডুলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ছোট্ট করে এসেছি তোমাদের সামনে, যে তোমাদের যে কলেজ এডমিশন আছে এবং কলেজ এডমিশনের সাথে ভর্তি যে গাইডলাইন সেগুলো নিয়ে, সাথে কেমিস্ট্রির কিছু টুকিটাকি আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো চলো আমরা শুরু করি। সবার প্রথমেই আমরা একটা জিনিসটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক 1, এক নম্বর টপিক যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এ গুড কলেজ। তো সবাই একটা কথা বলতে পারো যে ভাইয়া, আমি যে কলেজে ভর্তি হবো, এই কলেজে আমি আসছি মাত্র 2 বছর। সো এই 2 বছরে আমি তো নিজের পড়াটা নিজের পড়া নিজে ভালো করে পড়লে যথেষ্ট। কিংবা কলেজে তো সব পড়া আমাকে পড়াও দিবে না। সো আমি যদি নিজে ভালো করে পড়ি, নিজে যদি ভালো এফোর্ট দেই, তাহলে আমার কলেজ এডমিশনটা তো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ না। এটা তোমরা বলতে পারো। হ্যাঁ, একদিক থেকে কথাটা সত্যি যে হ্যাঁ, যদি আমি নিজে ভালো করে পড়ি, কলেজের পড়া দিয়ে গুরুত্ব না দেই, তারপরে নিজের নিজের টার্গেটের দিকে ফোকাস থাকি, তাহলে আমার জন্য কলেজটা খুব একটা ম্যাটার করবে না। কিন্তু কলেজটা কোন জায়গায় ম্যাটার করে? কলেজ কোন জায়গায় ম্যাটার করে? অ্যাকচুয়ালি একদিন আমি একটা পডকাস্ট দিতেছিলাম, যে পডকাস্টে বক্তা বলতেছিল যে এনডিসির ছেলেবেলেরা কেন ভালো করে, এনডিসি কেন ভালো করে। সেই জায়গায় উনি একটা কথা বলছিলেন যে এনডিসিতে আমি যখন যাব তখন আমার চারপাশে অনেক ভালো স্টুডেন্ট, মানে আমার আশেপাশে, আমার সামনের বেঞ্চে যে বসে সে ভালো স্টুডেন্ট, পেছনের বেঞ্চে যে বসে সে ভালো স্টুডেন্ট, ডানে বামে যে বসে সবাই ভালো স্টুডেন্ট। তো এত ভালো স্টুডেন্টের মাঝখানে কী ধরনের কথা হবে? আলতু ফালতু কথা হবে? হবে না। সেই জায়গাতে পড়াশোনা নিয়ে কথা হবে। কে কোনটা পড়লাম, কে কোনটা পড়লাম না, কে ভালো করলাম, কে ভালো করলাম না, কে কতটুকু সিলেবাস কমপ্লিট করলাম, কে কোনটা পারলাম, কার রেজাল্ট কেমন হলো, এগুলো নিয়ে আলোচনা হবে। সো একটা এই যে চারপাশে একটা ভালো ইনফ্লুয়েন্স, ভালো আলোচনা, পড়াশোনা ভিত্তিক আলোচনা, এই জিনিসটাই তোমাকে মোটিভেটেড রাখবে যে তুমি তোমার লাইফে সামনে যাবা। অর্থাৎ একটা ভালো এনভায়রনমেন্টে, একটা ভালো স্টুডেন্টদের মধ্যে থাকলে তুমি ফার্স্ট অফ অল নিজের পড়াশোনার পেজটা, রিদমটা ধরে রাখতে পারবা। যেইটা একটা বাজে কলেজে, যেখানে অন্য স্টুডেন্টরা পড়ে না, তোমার আশেপাশে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে না, একমাত্র তুমি কি পরীক্ষা কিছু নাম্বার পাইতেছো, বাকিটা নাম্বার পাইতেছেই না, এরকম সিচুয়েশনে তোমার জন্য পড়াশোনা ফোকাস ধরে রাখাটা ভেরি বেশ ডিফিকাল্ট হবে। তাহলে ফার্স্ট 1 নাম্বার যে পয়েন্ট পাইলাম আমি, সেটা হচ্ছে ফোকাস। একটা ভালো কলেজ আমার ফোকাসটাকে ইনশিওর করবে। 2 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে গুড টিচার্স। দেখো, তুমি যদি কলেজে যদি সপ্তাহে নিয়মিত ক্লাস করো, তাহলে একটা ভালো টিচারের যদি তুমি দৈনিক 3 থেকে 4 ঘন্টা ক্লাসও করো, বেশি না, 3 থেকে 4 ঘন্টা ভালো টিচার একটা ক্লাস করো, ভালো টিচারের কথাগুলো শোনো, তুমি অলরেডি অনেক কিছু শিখবে, অনেক কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। যেইটা যেইটা তোমার যেটা তোমার যদি কলেজের এই টিচাররা তোমাদের গাইডলাইন না দেয়, তোমাদের পড়াশোনা না করায়, তাহলে সেটা তুমি পাবা না। পড়াশোনা অনেক আছে নিজের কাছে, পুরোটাই নিজের কাছে, কিন্তু যদি এই যে তুমি কলেজে যেতেছো 3-4 ঘন্টা যদি বসে বসে কাটাও, সময় তারপরে কিছু না করো, মনে করো যে কলেজ যাবে সকালটা, সেই সকালে একটা না 3-4 ঘন্টা তুমি পড়বা না। যে কলেজ গিয়ে তুমি 3-4 ঘন্টা টিচারদের লেকচার শুনলা, টিচারদের বিভিন্ন গাইডলাইন শুনলা, টিচারদের বিভিন্ন মোটিভেশন শুনলা, টিচাররা কোন দিকে তোমাকে পড়তে বলতেছে, কীভাবে পড়তে বলতেছে, সেগুলো শুনলা। এই জিনিসগুলো কী করবে? তোমাকে ইনফ্লুয়েন্স করবে, তোমাকে ভালোর দিকে এগিয়ে যেতে হেল্প করবে। সো তো যে জিনিস যেটা, সেটা হচ্ছে যে কলেজ ভালো রেজাল্টের জন্য মাস্ট না হলেও
আমার রেজাল্টে কলেজের ইনফ্লুয়েন্স থাকবে, এই কথাটা মাথায় ঢুকে নিতে হবে। এই কথাটা তোমাদের মাথায় ঢুকে নিতে হবে যে কলেজ ভালো রেজাল্টের জন্য মাস্ট না হলেও আমার রেজাল্টে কলেজের ইনফ্লুয়েন্স অবশ্যই থাকবে, এবং সেই জন্য আমাদের কি করতে হবে, একটা ভালো কলেজ, সেটা এনডিসি হোক, হোলি ক্রস হোক, তারপরে ঢাকা কলেজ হোক, কিংবা নূর মোহাম্মদ হোক, এরকম কলেজগুলোতে এডমিশন নেওয়ার জন্য একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো প্রথমত যেটা এসএসসি যেটা চলে গেছে, এসএসসির মার্কের উপর যেগুলো নির্ভর করবে সেগুলো তো অলরেডি আমাদের হাত থেকে চলে গেছে, বাট এখনও যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে এনডিসি, হোলি ক্রস আর সেন্ট জোসেফ। তো এইগুলো আমরা, এই কলেজগুলো আমরা টার্গেট করব। তো চলো আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে একটু পড়বো। তো কেমিস্ট্রিতে কী কী আসতে পারে, কী কী আসতে না পারে, সেগুলো নিয়ে আমরা ছোট্ট করে একটা আলোচনা করব। তো দেখো, তোমাদের কেমিস্ট্রি তোমাদের ক্লাস 9-10-এ কিন্তু ইন্টারমিডিয়েটের তুলনায় পড়া অনেক অনেক কম। তো সেই জায়গাতে তোমাদের প্রথম যে চ্যাপ্টার, সেখান থেকে তোমরা টুকিটাকি দেখবা, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারটা আমি আর না ধরলাম। প্রথম চ্যাপ্টারটাতে আসলে প্রথম চ্যাপ্টার থেকে যেহেতু এনডিসি তোমার কনসেপ্টগুলো বেশি যাচাই করবে, তোমার বেসিকগুলো বেশি দেখবে। প্রথম চ্যাপ্টার থেকে আই গেস যে তুলনামূলক একটু কোয়েশ্চেন কম আসবে। তো দ্বিতীয় চ্যাপ্টারে তুমি দেখো, এই যে তোমাদের একটা ব্যাপন হারের একটা বিষয় আছে, সেখানে তুমি দেখবা যে ব্যাপন হার, ব্যাপন, এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। দেখো ব্যাপনের মধ্যে দেখো, গরম পানিতে ব্যাপন বেশি হচ্ছে, ঠান্ডা পানিতে ব্যাপন কম হচ্ছে। তারপরে আমাদের কি আছে যে NH4Cl আর HCl, এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন তাড়াতাড়ি হবে, কোনটার ব্যাপন ধীরে হবে? বলো তো। এই দুইটার মধ্যে আমাদের এই NH4Cl এর ব্যাপনটা হবে NH4C, দুঃখিত NH4, দুঃখিত ভুল লিখছি আমি, NH3 আর HCl, NH4Cl না, NH3 আর HCl, এই দুইটার মধ্যে আমার NH3 এর ব্যাপনটা হবে দ্রুত, HCl এর ব্যাপনটা হবে ধীরে ধীরে। কারণ কি, HCl এর ভর বেশি, NHCl এর ভর কম। আর আমরা জানি কি, যেটা পাতলা হয় বেশি, যে জিনিসটা পাতলা হয় বেশি সেটা কি দ্রুত চলে, তো NH3 দ্রুত চলে, সেটা ব্যাপন বেশি। তো এই ধরনের নৈবিত্তিকগুলো তোমরা পড়বা। তারপরে তোমাদের নিঃসরণ নিয়ে আছে, নিঃসরণটা দেখবা। তারপরে দেখো এর সামনে তোমাদের গলন স্ফুটনের কিছু বিষয় আছে। তারপরে একটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে কি, গলনাঙ্ক রেখা। এই গলনাঙ্ক রেখাটা নিয়ে একটু আলোচনা করি। গলনাঙ্ক রেখা, তো গলনাঙ্ক রেখা কি? গলনাঙ্ক রেখা হচ্ছে, মনে করো যে আমি একটা জিনিসকে তাপ দিতেছি, এটা তাপমাত্রা বাড়তেছে 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 বাড়তেছে, মনে করো পানিতে তাপ দিলে পানিটা 100°C তাপমাত্রায় গিয়ে এটা তাপমাত্রা বাড়বে না, এটা রেখার মধ্যে অবস্থান করবে। তাপ দিয়েছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। এতক্ষণ কিন্তু তাপমাত্রা বাড়তেছিল এই জায়গায়, কিন্তু 100°C তাপমাত্রা এসে তাপমাত্রাটা বাড়তেছে না। আমি তাপ দিয়েছি কিন্তু তাপমাত্রা রেখাটা একদম একদম স্থির অবস্থানে আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার গলনাঙ্ক, মনে করো যে এই জায়গাটা হচ্ছে আমার স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। তারপরে বরফকে তাপ দিতেছি, বরফকে তাপ দিতে দিতে 0°C তাপমাত্রায় আসলাম, তারপরে তাপমাত্রা বাড়তেছে না। তাহলে এই জায়গা কি বলবো, গলনাঙ্ক রেখা, অর্থাৎ যেটা গলনাঙ্ক রেখা বা স্ফুটনাঙ্ক রেখা, ওই জায়গাতে পদার্থ তার অবস্থান পরিবর্তন করে। মনে করো যে বরফ, বরফ আস্তে আস্তে পানি হইতেছে, তাহলে এই যে পানি হইতেছে, বরফ পানি হওয়ার জন্য যে তাপটা দরকার, সেই তাপটা সে শোষণ করে নিতেছে, কারণ অলরেডি বরফটা 0°C তাপমাত্রা পৌঁছে গেছে। কারণ 0°C তাপমাত্রার পরে 1°C তাপমাত্রায় কোনো বরফ হয় না, 1°C তাপমাত্রায় কী হয়, পানি হয়। তাহলে আগে বরফটা তাপমাত্রা শোষণ করে বরফ থেকে পানি হবে, দেন সেটা 1°C তাপমাত্রায় যাবে। তাহলে এই যে বরফ পানি হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার, সেখানে যে তাপটা ব্যয় হয়, সেই জায়গায় আমার পাওয়া যায় গলনাঙ্ক রেখা। আর তার উপরে গিয়া তারপরে যখন পুরোটা পানি হয়ে যাবে, তারপরে গিয়ে আমার আবার কি হবে, তাপমাত্রা উপরের দিকে উঠবে। তো এই ছিল আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রেখা। এই জিনিসগুলো একটু পড়বা। তো পাতন আর ঊর্ধ্বপাতন, পাতন ও ঊর্ধ্বপাতনের মধ্যে যে ঊর্ধ্বপাতনের যে পদার্থগুলো আছে, সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে একটু পড়বা। যে ঊর্ধ্বপাতনে কী পদার্থ আছে, আমাদের কর্পূর বা নিশাদল আছে, নিশাদল আছে NH4Cl, কর্পূর আছে C10H16 ও
তারপরে ন্যাপথালিন আছে, ন্যাপথালিন হলো C10H8। তারপরে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটা। তারপরে আয়োডিন আছে। তো এইগুলো তোমরা হচ্ছে আমাদের ঊর্ধ্ববাদ্য পদার্থ, অর্থাৎ এগুলোর কোনো তরল অবস্থা নাই, কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা চলে যায়। তো এইগুলো তোমরা একটু পড়বা। তারপরে দেখো তোমাদের কি আছে, পদার্থের গঠন তোমাদের কি আছে। পদার্থের গঠন থেকে তোমরা অবশ্যই বিভিন্ন সংকেতগুলো ভালো করে পড়বা, যেমন নাইট্রোজেন N2, অ্যামিনি NH3, NH3 কি অ্যামিনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে আমার সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে এই সংকেতগুলো না, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো কারণ কি, এগুলো তোমার ইন্টারমিডিয়েটের বেসিক। তুমি ইন্টারমিডিয়েট যদি এগুলো না চিনো তাহলে ইন্টারমিডিয়েটের শুরুতে আটকে যাবা। সো এই ধরনের বেসিকগুলো তোমার যাচাই করবে বেশি বেশি, সো এইগুলো পড়বা। তারপরে ইলেকট্রন প্রোটনের ভর, চার্জ, নিউট্রনের চার্জ, ভর, এগুলো পড়বা। তারপরে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু বলতে পারো, বোরের পরমাণু মডেলটা দিতে পারো। তারপরে বোরের পরমাণু মডেলে তুমি যে এই যে প্লাঙ্ক ধ্রুবকের মানটা H=6.626 ইন্টু 10⁻⁻34, এই যে মানটা, এই মানটার সাথে একক যেটা আছে মিটার স্কোয়ার kg/s। এই যে এই এককটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবা। তারপরে এই ভরের যে সূত্রটা আছে, যে কৌণিক ভরবেগের সূত্র, সেটা কি mvr ইকুয়াল টু 2 nh/2π, এই সূত্রগুলো শিখবা। তারপরে আলোর বেগটা তোমাদের খুব গুরুত্বের সাথে লাগবে। আলোর বেগটা অবশ্যই জানতে হবে, আলোর বেগ যাতে মিস না হয় কারো। 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপরে দেখো বোরের পরমাণু মডেলের সাফল্যগুলো পড়বা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো পড়বা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো মাস্ট লাগবেই সেগুলো কি আমার বিভিন্ন মৌলের, দেখো অন্তত 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, ভর, ইলেকট্রন বিন্যাস, এগুলো জানতেই হবে, এগুলো জানতে হবে অবশ্যই। তারপর উপশক্তি স্তরের ধারণাটা তোমাদের ভালো করে জানতে হবে, যে কোন উপশক্তি স্তরে কত আমাদের সর্বোচ্চ কয় ইলেকট্রন থাকতে পারে, শক্তি স্তরে কয় ইলেকট্রন থাকতে পারে, উপশক্তি স্তরে কয় ইলেকট্রন থাকতে পারে, এগুলো তোমাদের জানতে হবে। তারপরে দেখো কোনখানে কোন উপশক্তি স্তরে কোন উপশক্তি স্তরে থাকতে পারে, যেমন ধরো তোমাদের 3 নাম্বার অরবিটের কথা বলছে, তাহলে এখানে কোন অরবিটাল থাকতে পারে, সেগুলো নিয়ে তুমি একটু পড়বা। যেমন 3 নাম্বারের জন্য আমার কি অরবিটাল থাকতে পারে, 3-এর জন্য আমার এল এর মান কত হবে, 3-এর জন্য এল এর মান হবে 0, 1 আর 2। তাহলে এখানে এস থাকবে, পি থাকবে আর ডি থাকবে। এস এর ধারণ ক্ষমতা কত, এস এর ধারণ ক্ষমতা 2, পি এর ধারণ ক্ষমতা কত, পি এর ধারণ ক্ষমতা হচ্ছে আমার 6, ডি এর ধারণ ক্ষমতা 10। এই জিনিসগুলা, এগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবা। তারপরে আমাদের এসপিডি, তারপরে এফ এর ধারণ ক্ষমতা কত, এফ এর ধারণ ক্ষমতা হচ্ছে 14। তো এই জিনিসগুলো পড়তে হবে। তারপরে ইলেকট্রন বিন্যাস, স্পেশালি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো যেগুলো আছে, ব্যতিক্রমগুলো তোমরা টেস্টে ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। কারণ ইলেকট্রন বিন্যাস যদি দেয়, তাহলে ইলেকট্রন বিন্যাস, নর্মাল ইলেকট্রন বিন্যাস সবাই পারে। যেমন তোমার কখনো বলবে না যে নিয়ন ইলেকট্রন বিন্যাস বের করো, কারণ নিয়ন কি, নিয়ন 1s2, 2s2, 2p6, এত সহজটা সবাই পারবে। তোমার বলবে ব্যতিক্রম, যেটা ব্যতিক্রম কোনটা আছে, ব্যতিক্রম আমাদের মধ্যে, যে ব্যতিক্রমের মধ্যে যেমন আছে আমাদের ক্রোমিয়াম আছে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। ক্রোমিয়াম কি হওয়ার কথা ছিল, ক্রোমিয়াম হওয়ার কথা ছিল 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4d4 আর 4s2, এটা হওয়ার কথা ছিল 4d4 আর সরি 3d4, 3d4 আর 4s2, এটা ধর কথা ছিল।
আচ্ছা, তাহলে এটা দেওয়ার কথা ছিল যে আমার 4s 3d4 4s2, এটা আমার নিয়ম কি, নিয়ম অনুসারে 4s, নিয়ম অনুসারে আমার 4s এর আগে যাওয়ার কথা, কারণ কি 4s এর জন্য 4 এর জন্য 4 আর s এর জন্য আমার 0, আর 3d তে 3 প্লাস d এর জন্য 2, তাহলে টোটাল 5 আসে, আর ওদিকে আসে 4, তাহলে 4s আমার আগে যাবে না, কিন্তু 4s আগে না যে অরবিটাল অর্ধপূর্ণ করার জন্য কি হয় 3d তে আগে চলে আসে, 3d 5 হয়, সাথে 4s 1 হয়। তাহলে এই যে ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমগুলো তোমরা একটু এক্সট্রা ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, কারণ যখন তোমরা এনডিসির মতো জায়গায় এক্সাম দিতে যেতেছো তখন তোমার মেরিটটা একটু এক্সট্রা নিখুঁতভাবে যাচাই করবে, তখন তোমার কী করবে, ব্যতিক্রমগুলো দিবে, নর্মালগুলো দিবে না, কারণ নর্মালগুলো সবাই পারে, যারা নর্মালগুলো পারে ওদের জন্য এনডিসি না, যারা ব্যতিক্রমগুলো পারে ওদের জন্য এনডিসি, সেই জন্য ব্যতিক্রমগুলো তোমাকে দিবে। ঠিক আছে, তো ব্যতিক্রমগুলো একটু এক্সট্রা ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। তারপরে দেখো হাইড্রোজেনের ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো একটু পড়বা। তারপরে কি ইম্পর্টেন্ট আছে দেখো, দেখো বিভিন্ন আইসোটোপের ব্যবহার, এগুলো একটু মুখস্থ আছে, এগুলোর মধ্যে বিভিন্ন মুখস্থ আইটেম আছে, তো এই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। স্পেশালি তোমাদের রোগ নির্ণয় যে আইসোটোপের ব্যবহারটা, এটা বেশি ইম্পর্টেন্ট, রোগ নির্ণয় আর রোগ নিরাময় কৃষিক্ষেত্রে আছে, এবং ফসলের মান উন্নয়ন আছে, পোকামাকড় নিয়ন্ত্রণে আছে, এইগুলা আসার সম্ভাবনা কম, রোগ নির্ণয় আর রোগ নিরাময় এটা আসার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, তো এবার চতুর্থ দিয়ে আসি আমরা। চতুর্থ দিয়ে হচ্ছে আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে তোমাদের ভালো একটা আইডিয়া রাখা লাগবে, স্পেশালি পর্যায় সারণীতে দেখো ম্যান্ডেলিফের পর্যায় সারণীর কথা বলছে। তারপরে আমাদের পর্যায় সারণীর একটা ইতিহাস তোমাদের এখানে ছোট করে দিছে। দেখো 1864 সালে অষ্টক সূত্র নামে অসূত্র প্রদান করেন, এটা লাগবে। ম্যান্ডেলিফ কি করেন, একটি পর্যায় সূত্র প্রদান করেন। বিজ্ঞানী ডোবেরেনের কি করেন, তিনি এই যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের 2 দিয়ে ভাগ করলে যে মাঝখানে পরমাণুটা পারমাণবিক ভর পাওয়া যায়, এইগুলো আবিষ্কার করেন। এইগুলো তোমরা একটু পড়বা, বিভিন্ন বিজ্ঞানিক কোন কোন সূত্র দিচ্ছেন, তো এইগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা। সাথে পারমাণবিক তোমাদের যে আছে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণী কী কথা বলছি আমি, 1 থেকে 30 সম্পর্কে ভালো আইডিয়া রাখবা। সাথে সাথে তোমাদের গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 18, এই 4টা গ্রুপ সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো করতে পারলে তোমাদের জন্য হয়ে যাবে। ওকে, চলো সামনে দেখি আমরা কি কি আছে আরও। এই যে পর্যায় নম্বর বের করার নিয়ম, গ্রুপ নম্বর বের করার নিয়ম, এই নিয়মগুলো তোমরা পড়বা, কিন্তু এই নিয়মগুলো থেকে তোমাদের বেশি দিবে না, কারণ কিছু না, পরীক্ষার হলে যখন তুমি গিয়ে বসবা, তোমার পর্যায়ের এত নিয়ম কারণ মেনে ইলেকট্রন বিন্যাস বের করে পর্যায়ের গ্রুপ বের করার সময় থাকবে না, তখন তোমাকে যে 1 থেকে 30, তারপরে 1 থেকে 30, তারপরে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18, এইগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, আর 1 থেকে 30 মূলগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, তাহলে তুমি দেখার সাথে সাথে মনে করতে পারবা যে হ্যাঁ এটা এত নম্বর পর্যায়ে আছে, এটা এত নম্বর গ্রুপে আছে। তুমি বসে বসে ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে পর্যায় সারার গ্রুপ বের করার নিয়ম অ্যাপ্লাই করবা, পর্যায় বের করার নিয়ম অ্যাপ্লাই করবা, এত কিছু করার সময় তুমি পরীক্ষার হলে পাবা না। সেই জন্য প্রথম 30টার সম্পর্কে ভালো আইডিয়া রাখবা, যাতে টপাটপ তোমার হয়ে যায়। তারপরে পর্যায় সারণীর ব্যতিক্রমগুলো তোমরা একটু পড়বা। পর্যাবৃত্ত ধর্ম ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা চোখ বুলাবা। ঠিক আছে, যেহেতু তুমি এনডিসি দিতে আসতেছো, তোমার একটু অ্যাডভান্স জিজ্ঞেস করবে, শুধুমাত্র পর্যাবৃত্ত ধর্মের সংজ্ঞা জিজ্ঞেস করে ছেড়ে দিবে না। ঠিক আছে, তোমাকে বলবে যে কোন ক্রমটা ঠিক আছে, তুমি দেখো, মনে করো যে পারমাণবিক আকারে আসো, পারমাণবিক আকারের ক্ষেত্রে কোন ক্রমটা ঠিক আছে, কোন ক্রমটা ঠিক নাই, এই ধরনের ঘুরে পেঁচে প্রশ্ন দিবে, সেগুলো একটু প্র্যাকটিস করে যাবা। তারপরে আসো রাসায়নিক বন্ধনে। রাসায়নিক বন্ধন থেকে তোমরা দেখো যৌগমূলকের নামগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে শিখবা, যৌগমূলকের নামগুলো অনেক আসবে, যৌগমূলকের নামগুলো শিখবা। তার সাথে সাথে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এগুলো কোনদিন লাগবে না। আণবিক সংকেত, গাঠনিক সংকেত, এইগুলা
আহ, এগুলো তোমাদের যদি দু একটা দিতেও পারে, কিন্তু তবে তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজ সহজ, এগুলো হয়তো আসবে না। আসলে একটু কঠিনটা আসতে পারে, যেহেতু এনডিসিতে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের বইয়ে যেগুলো না একটু কঠিনগুলো দিতে পারে। যেমন তোমাদের ধরো একটু কঠিনের মধ্যে তোমাদের দিয়ে দিতে পারে। সো সেই ক্ষেত্রে তোমরা একটু প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে চোখ বুলাবে যে হ্যাঁ আমাদের প্রিভিয়াস ইয়ারে গাঠনিক সংকেতের থেকে কঠিন কিছু আসছে কিনা। কারণ বইয়ে তোমাদের যে দিদিগুলো দিয়েছে, যেমন C3H8 প্রোপেন, এটা তোমাদের প্রোপেন, পানি, মিথেন, এগুলো তোমাদের আসবে না, দিলে একটু কঠিনটা দিবে। সো ওগুলো একটু চোখ বুলে যাবা। আচ্ছা, অষ্টকূট 2-এর নিয়ম থেকে তেমন কিছু আসার সম্ভাবনা নেই। আস তবে সব জায়গাতে প্রশ্ন আসতে পারে, তবে এই জায়গা থেকে সম্ভাবনাটা একটু কম। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, নিষ্ক্রিয় গ্যাসের যেগুলো আছে, যে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলার তোমরা একটু শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা তো সবগুলোর একই, তোমরা একটু এইগুলো পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে যাবা। আমি একটু আগে বলছি যে 18 নাম্বার পর্যায়টা গ্রুপটা তোমাদের লাগবে, ঠিক আছে? ওকে, এইবার আসো ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা রাখতে হবে। ক্যাটায়ন কোনটা, অ্যানায়ন কোনটা যদি পরীক্ষা হলে ভুলে যাও তাহলে তো মরে গেলা। তারপরে নেক্সটে আসি, সমজীবন্ধ ইলেকট্রন বন্ধন সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমার থাকতে হবে। এই সমজীবন্ধ ইলেকট্রন বন্ধন থেকে তোমাদের একটু কঠিন প্রশ্ন দেবে, যেমন একটু কঠিন প্রশ্ন দিবে, যেমন ধরো CH C2H5 OH, এটা কি ধরনের সমজীবন্ধন, এটাতে পোলারায়ন আছে কি নাই, এই যে এই ধরনের প্রশ্ন। কিছু নর্মাল এই যে তোমাদের H2O দিয়ে দিবে এরকম আশা করো না, একটু এনডিসি যাবা, যেহেতু এনডিসি পরীক্ষাতে যাবা, একটু কঠিনটা দিবে, ঠিক আছে? ওই কঠিনগুলো তোমরা একটু দেখবা, স্পেশালি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে এগুলো ভালো হবে। সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার পরামর্শ দিব তোমাদের, কারণ সেগুলো থেকে তোমাদের একটা ভালো আইডিয়া পেয়ে যাবা। তারপরে দেখো দ্রব্যতা, দ্রবণীয়তা, তারপরে দ্রব্যতা দ্রাবণের থেকে তোমাদের দেখো বিভিন্ন, দেখো সিলভার ক্লোরাইড পানি দ্রবীভূত হয় না, এই যে এই ধরনের কঠিন কঠিন কোশ্চেনগুলো আছে, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা বেশি। তারপরে চিনি, গ্লুকোজ, অ্যালকোহল, এগুলো পানিতে দ্রবীভূত হয়, যে এই যে কোনটা দ্রবীভূত হয় কোনটা দ্রবীভূত হয় না সেগুলো। ওকে, তারপরে কোনটা কেন দ্রবীভূত হয়, যেমন যেমন আমাদের চিনি, গ্লুকোজ, অ্যালকোহল, এগুলো তো আমরা জানি সবগুলো সমজীবন, তাহলে পানিতে কেমন দ্রবীভূত হয়, কারণ কি এদের মধ্যে পোলারায়ন আছে, যে এই জন্য বিষয়গুলো এগুলো পড়তে হবে। আর আণবিক যৌগের বিদ্যুৎ প্রবাহিত সেটা তোমরা জানো। আর ধাতব বন্ধনের একটু চোখ বুলে যাবা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। তো আজকে আমরা মোটামুটি 5 অধ্যায় পর্যন্তই পড়বো। 5 অধ্যায় পর্যন্ত আজকে আমরা দেখলাম, যে 5 অধ্যায় থেকে যে যে পড়াগুলো বলছি সেগুলো তোমরা একটু ঠান্ডা মাথায় পড়বা, ঠান্ডা মাথায় দেখবা, তাহলে আই গেস যে তোমরা ভালো কম পরিমাণ কমন পাবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। তোমরা অবশ্যই কলেজ, স্পেশালি আজকের ভিডিওটার মধ্যে তোমরা যে পার্টটা গুরুত্ব দিয়ে দেখবা সেটা হচ্ছে যে কলেজ আমার জন্য কেন ইম্পর্টেন্ট, এটা ভালো কলেজে কেন অ্যাডমিশন লাগবে, এই পার্টটা যদি তোমরা একটু চিন্তা করতে পারো তাহলে তোমরা আর একটু গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে নিবা। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।